রিচ ভাইয়ের সাথে সখ্যতা গড়ে ওঠে। ওনার কাছে আবদার করতাম, উনি কখনো ফেরাননি। ছোটখাটো সব বিষয়েই জানতাম, গল্প করতাম। একটু একটু করে ভালো লাগতে শুরু করে। তারপর একদিন জানতে পারি ছবি আপু ওনাকে পছন্দ করে। উনিও নাকি ছবি আপুকে পছন্দ করে, বিয়েও করবে। ছবি আপুই বলেছিল আমাকে। আমার না খুব কষ্ট হচ্ছিল জানিস। ছবি আপু হঠাৎ আমার সাথে ভাব জমাতে শুরু করে। আমার ভালো লাগতো না ওনাকে, কিছু বলতেও পারতাম না। একদিন ছবি আপু একটা চিঠি পড়তে দেয়, বলে রিচ ভাই নাকি দিয়েছে ওনাকে, তাই তিনিও চিঠি লিখবেন। আমাকে বলে লিখে দিতে। আমি অনিচ্ছা সত্ত্বেও লিখছি। ছবি আপু পড়ে খুশি হয়, আমাকেই বলে দিয়ে আসতে। আমি চিঠি তো দিয়েছিলাম, তবে সেটা বদলে দিয়েছিলাম। হাবিজাবি কী সব লিখেছি, যা বলার মতো না। পরদিন এসে দেখি মামলা গরম। রিচ ভাই খুব ধমকেছিল আমাকে। ছবি আপুর মুখটাও থমথমে ছিল। আমাকে ধমকেছিল বলে কষ্ট পেলেও ছবি আপুর থমথমে মুখ দেখে কি যে খুশি হয়েছিলাম। তারপর থেকে ছবি আপু খুব খারাপ ব্যবহার করত। আমিও যাওয়া বন্ধ করে দিয়েছি। তারপর দূরত্ব সৃষ্টি হয় আপনার। আমিও বুঝতে শিখেছি ওটা আবেগ ছিল। ওনার সৌন্দর্য, আভিজাত্য টানতো আমাকে। তবে ভালো লাগার রেশ কোথাও একটু থেকেই যায়। সেটা বাড়তে শুরু করে যখন লোকটাকে সামনে থেকে দেখি বা সে আশেপাশে থাকে। আমার ভয় হয় খুব, আমি চাই না তার সাথে জুড়তে। ততক্ষণে কিছুটা হলেও বুঝতে পারি তার মনের খবর। আমার বিশ্বাস হতো না, বুঝলি। ওনার মতো লোক আমার মতো কাল্লার পেছনে কেন পড়ে থাকবে, তুই বল। বিশাল বড় রচনাই মারিয়া হামি তুলে। এসব তার জানা, তাই ঘুম চলে এসেছে। সুখীর মাথায় চাটা মেরে বলে, তুই না সুখী, ফাও পেঁচাল কম করো। আয়নায় দেখছস নিজেরে? গায়ের রং একটু চাপা, তাও অযত্নের ফল। দুদিন রানীর হালে থাকলেই দেখবি চকচক করছিস। আর চেহারার কথা কি বলি, তোর যা টানা ডাগর ডাগর চোখ, ও চোখে তো আমি ডুবে যাচ্ছি সই। সুরেলা গায়ে মাখে না, দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো। তুই তো ওনারে দেখছস, রাজপুত্র একদম। ওনার মা নিশ্চয়ই রাগে বোম হয়ে আছে। ওই পরিবারের সাথে আমি কিভাবে মানিয়ে নিব বল সই। তাইলে এক কাজ কর, বিয়া ভাইঙ্গা দে। মারিয়ার ভাবলেশীন গলা। সুরেলা মলিন হাসে। গলায় পেঁচিয়ে থাকা ওড়নাটা সরিয়ে একটা স্বর্ণের চেন দেখিয়ে বলে, ওই খুঁতখুঁতটা লাট সাহেব গভীর জলের মাছ, বুঝলি। নিকাহ নামা পড়া হয়ে গেছে। এটা সেদিনই ওনার আব্বা দিয়েছে। মারিয়াম ভ্যাবলার মতো তাকিয়ে থাকে। চোখ বড় বড় করে তাকিয়ে বলে, দেখতে এসে বিয়ে পড়িয়ে দিল, আমাকে জানানি না অবধি। সুরেলা স্বাভাবিকভাবেই বলে, তার আগেই হয়ে গেছে। হাত ধরে টেনে কাজী অফিসে নিয়ে গিয়েছিল। পথে ওনার বাবা আর আমার বাপরে ফোন দিয়ে আনছিল। মারিয়া তড়িঘড়ি করে এগিয়ে আসে। সখী দুই কাঁধ ধরে বিস্ময়ের সাথে বলে, কস কিশোর, সিন ভাই জানে তোরে জবরদস্তি করে বিয়ে পড়াইছে নাকি খুশির ঠেলায় চেল চেলাইয়া কবুল কইছস? সখীর উত্তেজনায় সুরেলা টাসকি খায়। চোখ বড় বড় করে জোরে ধমকায়। শালির বেটি চুপ, পুরো গ্রামে ঢোল দিবি নাকি? ধমকে মারিয়া শান্ত হয়, ফিসফিসিয়ে বলে, তুই তো জানোস আমার ধৈর্যের থাল কতটুকু। জলদি ক না, খানবাড়ির বড় বেগম। সুরেলা চোখ রাঙ্গালেও অচিরেই কপাল জোরে লাল আভিমা ছুঁয়ে যায়। সখীর হাত থেকে নিজেকে ছুটিয়ে আবারও দোলনায় বসে হাওয়ায় ভেসে বেড়ায়। সেদিন আমি খুব ভয় পেয়েছিলাম। ভয়ে কথা বলা তো দূরের কথা, কান্নাটাও বাড়তে চাইছিল না। হারামখোর লোকটা বুঝেও অবুঝ বনে সব বন্দোবস্ত করছিল। আব্বা এলে আমি যেন ভরসা পাই, তবে আব্বা নিরাশ করেন, পারেন না, নিজেই কবুল বলে ফেলেন। আমি পালানোর চেষ্টাও করছিলাম। খুঁতখুঁতটা লোক ধরে সে ধমক দিল। রাগে ক্ষোভে কেঁদে দুটো ঘুষিও মেরেছিলাম ওই লোহার মতো শক্ত পেটে। থাম থাম থাম, মজা পাইতেছি না, একটু টক ঝাল নুন মিশাইয়া তো ক। সুরেলাকে থামিয়ে দেয় মারিয়া। মুখ চোপাই অসন্তোষ ভাব স্পষ্ট। সুরেলা ছোট ছোট চোখে তাকালে দাঁত ভ্যাটকাই মারিয়া। এক অপরাহ বেলায় আমার আব্বা আম্মা কোনোদিন মজার ছলেও আমার গায়ে টোকা দেয়নি, আর তুই আমায় আক্রমণ করিস। 100 বার কর্মু। এক অবলা মাইয়ারে কিডন্যাপ করে আনবেন আর সে বৈশা বৈশা আঙুল চুষবো?
তুই আর অবলা? নওরিজ মাহবুবের ভৎসনায় সুরেলা করুণ চোখে চায়। মায়াবী চোখের ইন্দ্রজালে ফাঁসে না নওরিজ। সুরেলা মিনতির সুরে বলে, রিচ ভাই দয়া কইরা আমারে যাইতে দেন, আমি পারম না আপনারে বিয়া করতে। বিয়েটা আমি করব, তুই শুধু কবুল বলে আমার কাছে নিজেকে সঁপে দিবি, ব্যাস। নওরিজের ভাবলেশীন জবাব। সুরেলা মেজাজ তুঙ্গ স্পর্শী। ভাইয়ের মতো খিটখিটে মেজাজ না পেলেও যতটুকু পেয়েছে তাতেই ধান সিদ্ধ হয়ে যাবে। সুরেলা তেজস্বী ঠাট বজায় রেখে বলে, আহারে ভাইজানের শখ কত, বলি লজ্জা শরম হাটে বেচা দিছেন? লজ্জা করে না একটা মেয়েকে জোর জবরদস্তি করে বিয়ে করতে? অপমান বোধ করে নওরিজ। গম্ভীর মুখশ্রী রক্তিম হয়ে আসে নওরিজের। শান্ত অথচ ভরাট গলেই বলে, ওকে ফাইন, আমি ফোর্স করব না। আই থিঙ্ক তুই কিছুটা হলেও চিনিস আমাকে। আমি এক কথার মানুষ, তুই আমার হলে এক্ষুনি হবি, তাও স্বেচ্ছায়, নয়তো কখনো না। ডিসিশন তোর। সুরেলা অবুঝ চোখে চায়। কথাগুলো সারমর্ম ঠাওর করতে বেগ পোহাতে হয় তাকে। শুকনো ঢোক গিলে সে ফ্যাল করে যায়। বেচেইন মনটা শ্বাস নিতেও ভুলে যায়। নরিজ সূক্ষ্ম চোখে পরখ করে যায় কিশোরীর ভাবাবেগ। আর একটু বেচেইন করতে স্পষ্ট সুরে আওড়ায়, আমি যতদূর জানি তোর খোলা বইয়ে নওরিস মাহবুবের প্রতিচ্ছবি ভেসে বেড়ায়। আজ চলে যাবি তো আমাকে হারাবি সারাটা জনমের জন্য। আমি নওরিস কখনো ফিরে চাইব না, সে যতই যাতনায় পুড়ে ছাই হয়ে যায়। সুরেলার দৃষ্টি নত হয়। ওই খামখেয়ালি চোখে চোখ রাখলে সে হারিয়ে যাবে নিশ্চিত। তার আবেগপ্রবণ মন এক কথা বলে তো মগজ ভিন্ন কথা বলে। অবুঝ মন এ যাবৎ লোকটাকে নানান জল্পনা কল্পনা বুনে গেল, লোকটাকে সত্যিকার অর্থেই কোনোদিন পেতে পারে এমন ভাবনা উদয় হয়নি। আজ সে কল্পনায় বুনো ছোট্ট সংসার হাতছানি দিচ্ছে, অথচ তার হাত বাঁধা লাল ও নাই। দোলনাটাই দুলতে থাকা মনের কোণে ভাইয়ের স্নেহ ভরা মুখটা স্মরণে আসে শুধু। সিন ভাইকে ছাড়া এ অসম্ভব। সুরেলা যেন নিমিষেই পথ দেখতে পায়। গম্ভীর মানবের চোখে চোখ রেখে ফিরে যায় পথে। নওরিজের হাতের মুঠো শক্ত হয়। প্রত্যাখ্যাত হৃদয়খানি অঙ্গারে রূপান্তরিত হয়। পাষণ্ড হৃদয়হীন জালিম মহিলা, তোর কি একটুও বুক কাঁপল না আলাবোলা নাদান রিজ ভাইয়ের হৃদয়ে ছুরি চালিয়ে আসতে? প্রাণপ্রিয় সখীর ধিক্কায় ধ্বনিতে সুরেলা অপরাহ বেলা হতে ছিটকে বর্তমানে মুখ থুবড়ে পড়ে। দাঁত কটমট করে তাকিয়ে কিছু বলবে মারিয়া আবারও প্রশ্নবাণে বেঁধে নেয়। তারপর কি হলো? রিজ ভাই নিশ্চয়ই খলনায়কের মতো তোকে কাঁধে ফেলে কাজী অফিসে নিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে বলেছেন, হয় কবুল বলে বাসর ঘরে ঢুকবি, নয়তো কবরস্থানে সমাধি হবি, ডিসিশন তোর। ভরাট গলে নওরিজকে নকল করার চেষ্টা করে বলে ওঠে মারিয়া। সুরেলা বুকে হাত বেঁধে ঠোঁট চেপে সায় জানালো, ঠিক ধরেছিস সই। মারিয়া বিশ্বাস করে না, সখীকে চেপে ধরে বলে, বল না রে দোস্ত, মাথা আমার আওলাই গেল। আমি কি কমু, তুই তো সব কইলি। আচ্ছা বাড়িতে চল, তোরে কিছু দেখাইতাম। সুরেলা টেনে নিয়ে যায় সখীকে। মারিয়া নাখোশ মনে পা চালায়। তার এত সমস্যার ভিড়ে আরেক সমস্যা হলো কোনো কিছু অধরা জানলে তার বুকটা ধরফর করে পরবর্তী ঘটনা জানতে। যতক্ষণ না পুরোটা শুনবে শান্তি পাবে না এক দণ্ডি। গোয়ালপাড়ে কর করে রোদ্দুর চোখ পাকাচ্ছে। তার তেজে গরুটা গাইগুই করছে। উত্তামরা গরমে সিদ্ধ হবার উপক্রম। গলা ছেড়ে হাম্বা ধ্বনিতে ডাকে। তার ডাক বিফলে যায় না। সিনান সালেহ এগিয়ে এসে গলায় হাত বুলিয়ে বলে, বিউটিফুল, রোদে গরম লাগতেছে তোমার? কারো খেয়াল নেই, খালি খাইবো আর আয়েশ কইরা ঘুমাইবো। বাইরে গাধার মতন খেটে এসেও রেহাই নাই। খের না কাটটাও বস্তা বইরা রাইখা যায়, খালি সিবাইতে দিব, তাও গায়ে তেল ধরে। সুর থেমে যায় সিনান। সুরেলাকে ডাকতে নিয়েও ডাকে না। গরুর রশি খুলে ছায়ে বেঁধে দেয়। স্টিলের বালতি ভরে পানি খাইয়ে বলে, বাড়ির কেউ তোমার খেয়াল রাখে না, তাই না বিউটিফুল? তোর খেয়াল রাখার জন্য একটা সতীন আনবো ভাবতেছি,
তবে তুই অনুমতি দিলেই আনবো, তার আগে না, বুঝলি? গোরটা মাটিতে শুয়ে পড়ে, দু একবার হাম্বাপুলি আউড়িয়ে জাগর কাটে আপন মনে। সিনান পাশে বসে তার বিউটিফুলের গায়ে পড়া মাসি মশা তাড়ায়। হঠাৎ মায়ের পদাচারণায় সিনান ভাবলেশীন গলায় বলে, কিছু কইবি? শান্তি বেগম হাসি মুখে ছেলের মুখে মিষ্টি পুড়ে দিয়ে পাশে বসেন। সিনানের হজম হয় না আগলা পিরিত। তা তো কমু দুইটা কথা, তুই বাড়িতে যে গ্যারেজে যাবি না? তোমাগো রং ঢং পূরণ করতেই বেলা শেষ, গ্যারেজে যাওয়ার সময় কই? কি কইবি জলদি ক। স্বাভাবিকভাবেই বলছে সিনান, তবে অপরিচিত কেউ প্রথমবার শুনলে ভাববে চাপা চোপা ঝাড়ছে। শান্তি বেগম কাছুমুছু মুখে বাটি থেকে আরেকটা মিষ্টি ছেলের মুখে পুড়ে দেয়। এতে যদি ছেলেটার মেজাজ একটু ঠান্ডা থাকে, সিনানের বুঝতে বাকি থাকে না মা এমন কিছু বলবে যাতে তার পকেট খসবে মোটা অঙ্কের। শান্তি বেগম রয়ে শুয়ে কথা পারেন। বিয়ার সব খরচাপাতি তোর আব্বাই সামলাই নিব কইলো, তোর চিন্তা করণের দরকার নাই। যাক বাবা, বাঁচা গেল। শুনতি ফিরল জনাবের। এমনিতেও টাকা পয়সা তো পাঁচ পা দেখা যায়, দাঁত দেনা করতে হইব না আর। সিনান হাসি মুখে বলে। শান্তি বেগম বেশ আমতা আমতা করে বলে, খান বাড়ির বউ হইব, ওরা ওদের বাড়ির বউরে সোনা জহরত দিয়া যতই তুইলা নিক, আমাগরেও একটা দায়িত্ব আছে না? বেশি না হোক একটা গয়না না দিলে কেমন দেখায় কবাব জান? সিনানের হাসি বাড়ে বই কমে না। মায়ের চোখে চোখ রেখে বলে, তো অহন কি করতে কস? শান্তি বেগম আঁচলের গিট খুলে স্বর্ণের একজোড়া কানের দুল সিনানের হাতে দেয়। আটানির দুল, টাকা জমাই ওর জন্যই বানাইছিলাম, তুই আর কিছু ভইরা এক ভরির এক জোড়া বালা বানাই দিস বাপ। সিনানের হাসি মাখা মুখটা মলিন দেখায়, হাতে দুল জোড়া নেড়েচেড়ে দেখে বলে, আমার কাছে এক পয়সাও নেই, তুই এটা দিয়ে দে তোর মাইয়ারে। শান্তি বেগমের হাসি মুখে বিষাদ নামে কিছু সময় নীরব থেকে বলে, রাগিস না বাপ, বাছুরটা হাটে এনে না হয়, টাকা পয়সা হইলে আবার কিনিস, এই বোঝা পাড়ি দেওয়া হন, পরে আমিও টাকা পয়সা দিমুনি। খিটখিটে স্নান যেন জ্বলে ওঠে, ব্যঙ্গ স্বরে আওড়ায়, ও এখন বুঝছি তোমাকে নজর আমার গরুটার উপর। বুদ্ধি কেডা দিল জনাবে? তাহলে আমার কথা কেন খুইল্লা শোন মা, আমার ঠেকা পড়ে নাই তোমাকে ঝাড়ি পারি দেওয়ার। তোর মাইয়া তোর যা ভালো বুঝস, খাটতে খাটতে জানে পানি রাখি নাই, মেয়ে বেটি যা চাইছে তাই দিছি, আর পারমু না, মাফ কর, আমারও ভবিষ্যৎ আছে বুঝলি। শান্তি বেগম আঁচলে মুখ গুজে। সিনানের বুঝতে বাকি থাকে না মায়ের পরবর্তী পদক্ষেপ। সে আর এক মুহূর্ত বসে থাকে না। উঠোনের এক কোণায় কাঁঠাল গাছের নিচে সুরেলা সজল চোখে দাঁড়িয়ে আছে। সিনান খেয়াল করেও বেখালি ভাব দেখে বেরিয়ে যায় ক্ষিপ্ত মেজাজে। সুরেলার কণ্ঠনালীতে কান্নারা চাপটে ধরল যেন বাঁধন ছিঁড়ে বেরিয়ে পড়া বানের জলে ভাসিয়ে দিল কপল জোড়া। অন্যায় ঝটপট মুছে নেয় সেই নোনা জল। মারিয়া শোকির কাঁধে হাত রেখে শান্ত সুরে শুধায়, সিন ভাই সব জানে তাই না? মনে হয়। সুরেলার ভঙ্গুর গলা। সেদিন রাত হতেই সিন ভাই কেমন পাল্টে গেছে, তার সাথে কথা বলে না অবধি। সুরেলার বুকটা হাহাকার করে ওঠে, মন মস্তিষ্ক কাজ দুটোই চিল্লিয়ে বলে, তুমি ভুল করছো সুরেলা সালেহ। পালঙ্কে হেলান দিয়ে বসে রাহেলা বানু কাজে মেয়ে ভদ্রমহিলার পা টিপে যাচ্ছেন। রেবেকা বানু চেয়ারে বসে পান বানায়, একটা বড় বোনের হাতে দিয়ে আরেকটা নিজের মুখে পুরে বলে, সকালে রিস তো গয়নার জন্য এসেছিল, আমার তো গা গতর জ্বলছিল শুধু। ফকিন্নির ঝি নাকি আমার গচ্ছিত গয়না পরে আমার সামনে ঘুরবে ফিরবে। কিচ্ছুটি বলিনি, সবগুলো বের করে বিছানায় ছুঁড়ে মারি। ছেলেটা কষ্ট পেয়েছে বুঝতে পারছি, কিন্তু কষ্ট আমিও পেয়েছি বুবু। আমার নারী সেরা ধন, আমার কথা গোনায় ধরে না। ওই ঝিয়ের জন্য আমাকে অপমান করে, আমিও এর শেষ দেখে ছাড়ব। আসুক ওই মেয়ে আমার সংসারে। হেলে বানু বিরক্ত হলো ছোট বোনের মন রাখতে বোনকে সান্ত্বনা দেয়। শোন, ছেলের বউয়ের সাথে ঝগড়াঝাটি করবি তো ছেলের কাছে খারাপ হবি। বউয়েরা ভয়ানক রোগ, ছেলে তোর যতই ন্যাওড়া হোক
বউ আসলে বউয়ের দোষ নজরে আসবে না, তাই বলি মেনে নেই। রেবেকা বানুর মুখটা বিরক্তিতে ভরে ওঠে। রাহেলা বানু হেসে বলে, মানবার পারবি না তাই তো? তাহলে এক কাজ কর, অহনো বিয়া হয় নাই, তুই বলিস তো জব্বর একখান বুদ্ধি দিম। ছেলে ওই মাইয়েরা দুই চোখের বিষ ভাববো শুধু। রেবেকা বানু কৌতূহল দমিয়ে রাখতে পারে না, এগিয়ে এসে বোনের হাত ধরে সুরাহা যায়। দু বোনের মাঝে বেশ সময় ধরে আলাপ চলে। তাদের গুসুর ফুসুর কুবুদ্ধি শুনে বিধ্বস্ত কাজে মেয়েটা হাসে। দুজনের গুসুর ফুসুর শেষ হলে মেয়েটি অনুমতি চায়। গিন্নি মা অনুমতি দিলে একখান কথা কইতাম। রেবেকা বানু বিরক্ত মুখে বলে, টাকা পয়সার ব্যাপার হলে দরকার নাই, অন্য কথা হলে বল। কাজে মেয়েটা মনে মনে মুখ ভেঙ্গায়। আসছি মহারানী, নত মুখে বলে। বাতাসে খপ্পর পাইলাম রিজ বাবা ওই মাইয়ারে বিয়া কইরা নিছে। কাজী আফিসে যাইয়া চেয়ারম্যান সাবলগে ছিলেন। এই হপ্তা খানেক আগের কথা। দুবনের ক্ষণপল পূর্বের পরিকল্পনা খান খান করে ভেঙে যায়। রেবেকা বানু যেন বোধগম্য হারিয়ে ফেলেন। কি শুনল সে? তার ছেলে তাকে না জেনে বিয়ে অব্দি করে নিয়েছে। বাবা, খুব ভালো। রিজ বাড়িতে না, এক্ষুনি পাঠিয়ে দিবি, যা। কাজের মেয়েটা হেলে দুলে বেরিয়ে যায়। রাহেলা বানু মৃদু কেসে ওঠে। ছোট বোনের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে। তাহলে আর কি হইল? সব প্ল্যান ভেস্তে গেল। মাইনা নেওয়া ছাড়া আর পোলার কোনো রাস্তা রাখে নাই। অহন তুই যদি মানতে না পারিস, সংসারের ঝামেলা অন্তর থাকবো না রেবু। রেবেকা বানু চোখ ভিজে ওঠে, বুকটা ভরে ওঠে বেদনায়। যাকে 10 মাস 10 দিন গর্বে রেখে দুনিয়ায় আনলো, মাথায় রেখে বড় করলো, সেই ছেলে মায়ের স্বপ্ন তো ভাঙলই, সাথে মায়ের অগোচরে বিয়ে নামক পাঠ চুকিয়ে ফেলেছে। যেন মায়ের থাকা না থাকাই কিছুই যায় আসে না। ওই ফকিন্নির ঝি আমার থালে খেয়ে আমারই বুড়ো আঙ্গুল দেখালো বাবু। আমি মরে গেলেও মেনে নেব না, ঝামেলা যতদূর গড়াক, আমিও ওর শেষ দেখে ছাড়ব। ওই 2 দিনের ভালোবাসার কত জোর তা আমিও দেখব। দরজা ঠকঠকানোর আওয়াজে রেবেকা বানু ভেজা চোখ মুছে নাক ঝাড়ে। রাহেলা বানু দুঃখী দুঃখী মুখ বানানোর চেষ্টায় আছে। নিজ দুঃখে এতটাই গুলে গেছে, অন্যের দুঃখে অনুভূতি কাজ করা বন্ধ করে দিয়েছে। কে? রিজ বাবা, আয় ভেতরে আয়। তোর মা কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে, তুই বুঝা তোর মাকে। নওরিজ এগিয়ে আসে, মায়ের কন্দরত মুখ দেখে খালার পানে তাকায়। খালা অবুজকে বুঝ দেওয়া যায়, বুঝদারকে না। তিনি অহংকারে ডুবে আছেন, বুঝতেই চাইছেন না জীবনটা আমার, সারাটা জীবন আমাকে কাটাতে হবে। আমার ভালো লাগা ভালোবাসা এখানে মুখ্য নয় কি? রাহেলা বানু সায় জানালো, বোনের কাঁধে হাত রেখে শান্ত গলেই বলে, ঠিকই কইছস, তোর জীবন তুই যা ভালো বুঝিস। তবে বলিস না, জীবনটা তো মায়ের জন্যই পাইছিস। মায়েরও তো ইচ্ছে হয় 7 গ্রাম ঘুইরা আদরের পোলার জন্য একটা লাল টুকটুকে বউ আনতে। তুই তোর মায়ের একমাত্র চাঁদ। তোর মায়েরও ইচ্ছা ছিল নিজের পছন্দ করবে ছেলের বউ, নাকি মায়ের ইচ্ছা অনিচ্ছা কিছুই না? নওরিজ ছোট্ট করে শ্বাস ফেলে। মা খালার এসব আবেগপ্রবণ কথায় জোর গলায় কিছু বলাও যায় না। বুকে হাত ভাঁজ করে কিছু বলতে উদ্যত হয়। রেবেকা বানু থামিয়ে দেন। হুট করে থমথমে গলায় বলে, বড় হইছে, হাঁটতে শিখছে, একাই খেতে পারে, দুনিয়াদারের সাথে পরিচয় হয়েছে, কামাই করতে পারে। আর মায়ের কিসের দরকার বাবু? একটা বউ হলেই যথেষ্ট। আম্মা, আপনি অহেতুক কথা টানেন। হ্যাঁ, অহেতুক সব। থাক সে কথা। শুনলাম বিয়ে আগেই করে ফেলেছে, সত্যিই নাকি? নওরিজকে থামি রেবেকা বানু প্রথমে প্রশ্ন করেন, চোখে চোখ রেখে। নওরিজ একটু হলেও থমকায়। আমার কানে পৌঁছালো কিভাবে? যেভাবেই আসুক, আম্মা জানে মানে আর লুকোচুরি করে জল খোলা করার প্রশ্নই আসে না। তবে নওরিজ নজর নামিয়ে নেয়। আম্মা কষ্ট পেয়েছে নিশ্চয়ই। ছেলে হিসাবে ব্যাপারটা খুবই দুঃখজনক। জি আম্মা, আপনি রেগে আছেন তাই জানাইনি, আব্বার সাথেই ছিল। ছেলের কথায় রেবেকা বানু সজল চোখে হাসেন। নওরিজ এগিয়ে গিয়ে মায়ের কাজ জড়িয়ে ধরে মিষ্টি স্বরে আম্মা ডাকে। যে ডাকে রেবেকা বানু কখনোই অভিমান ধরে রাখতে পারে না। এবারও কি
পারেননি? রমজান মিয়া চিন্তিত বদনে পায়চারি করে চলছে অনবরত। রুমালে ঘমর্ত মুখ মুছে পাশে দণ্ডায়মান মানবীকে তাড়া দিয়ে বলে, আধা ঘন্টা হলো বসে আছি, আমার কি সময়ের দাম নেই? জলদি ডাকো মিনেরে, জলদি বাড়ি ফিরতে হবে। শুভ্রা কাচুমাচু মুখে দাঁড়িয়ে উত্তরের দিকে দরজায় তাকিয়ে থাকে। এই দামও আসছে না কেন এখনো? 2 মিনিটের কথা বলে আধা ঘন্টা পার করলো। আপনি বসেন বাবু, দামু আসছে তো। কোথায় আসছে? মাথা নষ্ট করে দিবে এই মেয়েটা। ডাকো না তাকে, যাও যাও। শুভ্রা পা বাড়াবে, খোদ দামিনী এগিয়ে আসে। আটপৌরে শাড়ি আর বড় হাতার ব্লাউজ, নিত্যকার লাস্যময়ী রূপেই আবির্ভাব ঘটে দামিনীর। তবে নজর কাড়ে মাথার ঘোমটা, আর কপালে চেনা পরিচিত লাল টিপটা নেই। দামিনী এগিয়ে এসে হালকা ঝুঁকে হাত নাড়িয়ে বলে, সালাম নিবেন বাবু, অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। কিছু দরকার ছিল বুঝি? রমজান মিয়া থমকান ক্ষণপলের জন্য। আজকে দামুর সাথে বছর আগের দামিনীর খুব বেশি তফাৎ নেই। বয়সের ছাপ পড়লেও তার সৌন্দর্যে ভাটা পড়তে দেয়নি, বরং পরিপক্কতা এনে দিয়েছে। দামিনী বাঁকা হাসে, মাথার ঘোমটা আর একটু টেনে একটু লাজুক হাসার চেষ্টা করে নিজে চেয়ার টেনে বলে, বসুন না বাবু। ভালো আছেন? বাড়ির সবাই কেমন আছে? বউ বাচ্চা? রমজান মিয়া থতমত খেয়ে বসেন, কপালে ঘাম ছুটে যায়। দামিনী হাসি আটকে রেখে শুভ্রাকে পানি আনতে পাঠিয়ে বলে, কি হলো বাবু, শরীর খারাপ লাগছে বুঝি? ইস, কি যে করি, ডাক্তার ডাকি? দামিনীর ধূর্ততা বুঝতে বাকি থাকে না রমজান মিয়ার। চোখ মুখে বিরক্তে ভরে ওঠে, কপাল কুঁচকে বলে, মিনি, আলগা পিরিত দেখানোর কোনো দরকার নেই। বসতে আসিনি, সোজা সাপটা কথা বলতে চাইছি। দামিনী হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল। তার এই হাসিটা পুরনো নয়। এভাবে হাসলে মেয়েটা মনে হবে সচ্ছল চঞ্চলা হরিণী, অথচ মেয়েটা যেন রহস্যপুরী। রমজান মিয়া শান্ত গলায় বলে, গা থেকে যেতে কত নিবি মিনি? দামিনীর হাসি দীর্ঘ হয়, চোখের কোণায় জল জমতে শুরু করে। হাসতে হাসতেই বলে, আমারে টাকার গরম দেখায়ও না বাবু। টাকা আমার কম আছে নাকি? চাইলে তোমারেও দিতে পারি। আমার মনটা বড় উদার। রমজান মিয়ার মুখটা গম্ভীর দেখায়, রাগ প্রকাশ করে বলে, তাহলে কি চাও? দামিনী মুখ উভয়ের আদল পরিবর্তন হয়। হাসি নিভে যেদি মনোভাব ফুটে ওঠে, স্পষ্টতই জবাব দেয়, আমি সব ছেড়ে ছুড়ে বনবাসী হয়েছি। মা, বাবুজি, দাদা সব হারিয়ে আমি আজ নিঃস্ব। সমাজের চোখে এক বাজারি নারী হয়ে গেছি। ভদ্রলোকের মুখ দেখলেই ঘৃণার দৌড়ঝাই করে। আমি স্বাধীনভাবে শ্বাস নিতে পারি না বাবু। পথ তুমি বেছে নিয়েছো নয় কি? রমজান মিয়ার প্রশ্নে থমকাই দামিনী মলিন হেসে বলে, আমি ভালোবেসেছি, এটাই কি আমার দোষ? আমি আলতু ফালতু কথায় সময় নষ্ট করতে চাইনি। এই গা ছেড়ে চলে যেতে হবে তোমাকে বহুদূরে। বিনিময়ে কি চাই তোমার বলো? দামিনী জ্বলন্ত চোখে চাই, মূর্তে জখমিত বাঘিনী নাই গর্জে ওঠে, আমার খানবাড়িতে ঠাঁই চাই, পাকাপোক্ত আমার সংসার চাই, আমার হাসি খুশি একটা জীবন চাই, আর 5টা মেয়েদের মতো আমিও প্রাণ খুলে হাসতে চাই। দিতে পারবেন বাবু? মারতে চিল্লাচ্ছ কেন? আমার পুতুল খেলায় বিঘ্ন ঘটছে, একটু আস্তে কথা বলো না। হঠাৎ সুভার অতি শান্ত কণ্ঠস্বর কানে বাজতেই দামিনী চকিত দৃষ্টিতে তাকায় শুভ্রাকে ইশারা করে সরিয়ে নিতে। রমজান মিয়া বাচ্চা মেয়ের কণ্ঠে অবাক হয় ঢের। বিস্ময়কর চাহনিতে সুভাকে দেখে যায়। কে এই মেয়ে? মেহমান আর প্রতিবেশী ভিড়ে কলপারে পা রাখা দায়ী। সকলের মধ্যমণি সুরেলা সালেহ। কাল বিয়ে, আজ কনেকে হলুদ মাখিয়ে গোসল করে ঘরে তোলা হবে। হাসি ঠাট্টার মাঝে সম্পর্কে ভাবি ও দাদিরা গায়ে হলুদ মাখিয়ে দেয়। সুরেলার মা শান্তি বেগম বড় গামলায় মুড়ি আর গুড় দিচ্ছেন সবাইকে। মুখ থেকে আজ তার হাসি সরছে না, এ নিয়ে কানাঘুষা চলছে দলে দলে। বড়লোক জামাই পাইছে, শান্তির জীবনে তো শান্তি আর শান্তি। কেউ কেউ শুধাই এই অসাধ্য সাধন হলো কিভাবে? শান্তি বেগম হেসে জবাব দেন, যদি থাকে নসিবে, নাচতে নাচতে আসিবে। আমার মেয়ের নসিবে লেখা ছিল চেয়ারম্যান বাড়ির বউ হইব, তাই হইছে। সব আল্লাহ পাকের অসীম দয়া। নাও না গুড়মুড়ি খাইয়া মুখ মিঠা করো।
তারা মুখ বাঁকা করলেও গুড়মুড়ি নিতে কুণ্ঠাবোধ করে না। সবার হাসি আর উচ্ছ্বাসে উঠানে যেন আনন্দর মেলা বসেছে। সবিতাও হইচই মাতিয়ে রেখেছে। ওদিকে শাপলা তার ভাঙ্গাচোরা রেডিও বন্ধ করার নামই নিচ্ছে না। তার সুরাপা কত বড় বাড়ির বউ হইব, খুশিতে সে নেচেছে। এসবের ভিড়ে খোদ কানের মুখটা নিরস, মিছে হাসিটাও ফুটছে না বাগিচায়। লাল হলুদ কাপড়ে ঘোমটা টেনে উদাস চোখে তাকিয়ে নববধূয়া। দুদিনের ব্যবধানে যেন মুখচোপা শুকিয়ে গেছে। সবে একটু কানঘোষা করলো। শাপলার মা সুরেলার মাথায় স্নেহের হাত রেখে বলেন, সব সম্পর্ক ছিন্ন করে এক নতুন যাত্রায় পাড়ি জমাইব। মন খারাপ হইব না কও? যেই বিটায় গড়াগড়ি খাইয়া বড় হইল, সেই বিটাও হন কদিনের অতিথিয়ালয়, তাও শ্বশুর বাড়ির লোককে চাইলে। সুরেলা শুকনো নেত্রপলক ভিজে যায় নিমিষেই। উপস্থিত সকলেও বুঝতে পারে। কানাঘোষা বন্ধ করে সান্ত্বনার বাণী শোনায়। উপস্থিত এক বৃদ্ধা কোমরের আঁচল বেঁধে পান মুখে দিয়ে ভিড় ঠেলে সুরেলার সম্মুখে দাঁড়ায়। হলুদ মাখা শ্যামল কোণে থুতনি ধরে বলে, বুবু মন খারাপ করিস না তো, একদিন সব সইয়া যাইব। মাইয়া ঘরের জন্মই হয় সব শোনের লাগি। শুন একখানা দুঃখের কথা কই। কিলো কমু? বৃদ্ধা পান ফেলে দিয়ে গানের সুর তুলে বলে, শুনো হে রমণী, শুনো দিয়া মই মোর জীবনের একখানা মজার কথা কই। উপস্থিত সকলে হেসে সমস্বরে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ কন। সুরেলা কৌতূহল চোখে চায়। বৃদ্ধা সুরেলার গালে হলুদ মাখিয়ে বলে, কাইলা সুরত মাথায় তাহার আদা পাকা চুল, বরটুপি মাথায় দিয়া বুইরা আইলো নিতে ফুল। বেড়ার ফাঁকে বর দেখে আমি কান্দা মরি, বুইরা বেটার গড় করমু না দিমু গলায় ছুরি। ভাবি মানাই দাদি মানাই, জামাই বড় বালা, টাকা আছে জমি আছে, সুদ দিব মেলা। সোনা দিল জহরাত দিল আরো দিল সুহাগ, বছর না ঘুরতে কুলে আইলো মোর পরাগ। তারপর আইলো কাশেম আলী, জবে, ময়মুনা, বুইরা বেটা ময়নারে আনার করে তাল বাহানা। রাগ কুষা সবই দেহাই, বুইরার নাই হুশ, বউয়ের আসলে গুড়গুড় করে, শাউরি করে ফুসফুস। বলি বুবু মনে রাখিস বুড়ির একখানা কথা, জামাই হইব জরুর গোলাম, নইলে জীবন বৃথা। উপস্থিত রমণীরা হই হই মাতিয়ে দেয়। দূর হতে কিটকিটে স্নানে চওড়া গলা ভেসে আসতে সবাই গলার আওয়াজ কমিয়ে আনে। সুরেলার মলিন মুখে লাজুক হাসি ফুটে ওঠে। বৃদ্ধা গলায় হাতে হলুদ লাগিয়ে সুরেলার পেটও হলুদ লাগিয়ে দিতে নিবে। সুরেলা ছিটকে সরে পড়ে। বৃদ্ধা খিক খিক করে হেসে বলে, অহন কসুর মসুর করতাছস বুবু, জামাই যখন শুইব তখন কি করবা? লজ্জায় সুরেলা পারে না মিশে যেতে। আশেপাশে আরো অনেকেই আরো বেফাস আলাপ চালায়। শ্যামল শুকনো মুখটা লাজে রাঙ্গা হয়। নিয়মকানুন মেনে বৃদ্ধা সুরেলার মাথায় পানি ঢালা হয়। গায়ে নতুন সাবান ঘষে বৃদ্ধা বলে, এই সময়টা খুবই ভয়ানক বুঝলি বুবু, ভয়ে কইলজা শুকায় আনছাম। আমার যখন বিয়া হইল ভয়ে খাওয়া দাওয়া ঘুম হারাম, তার সব বন্ধ। হাসিস না লো। সবার হাসিতে বৃদ্ধা খ্যাক খ্যাক করে ধমকায়। তারপর সুরেলার দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলে, তারপর বুইরা এলো পালকি নিয়ে বিয়া করতে। মাওলানা বিয়া পড়ানোর জন্য মুরব্বীদের নিয়ে আইলো আমার কাছে। তখন পড়ছিলাম ফেসাদে, পেটে যা মুসর দিল বুবু, কাঞ্চি ততলা না গেলে সারে সর্বনাশ। ওইদিকে মাওলানা কবুল কইতে কয়, আমি মুখ বাক খাইয়া জটপট কইয়া দিলাম কবুল। পেট খালি করণের তারা যে ওইদিকে পাড়ায় পাড়ায় রইটা গেল। মতিবানু জামাই দিকে হুশ জ্ঞান হারাইয়া চেল চেলাইয়া কবুল কইয়া দিছে। তোর দাদা এখনো আমারে খেপাই। কথা শেষ করে বৃদ্ধা কিটকিটিয়ে হেসে দেয়। মুহূর্তে হাসির রোল পড়ে ওঠন জোরে। সুরেলাও হাসি শব্দহীন, যদিও বুকটা দূর দূর করছে। একটা খাতার কলম নিয়ে আঁকিবুকি করছে সিনান সালেহ। কাল বিয়েতে রান্নাবান্নার জন্য কি কি লাগবে, কত পরিমাণ লাগবে তারই সূচিপত্র বানাচ্ছে। কোলাহলের মাঝেই হঠাৎ রিনিঝিনি হাসির কলতান কানে বিঘ্ন ঘটায়। কপাল কুঁচকে পূর্ব দিকের কাঁচা রাস্তায় তাকায়।
আলালের ঘরে দোলালি আসছে, মুখ থেকে হাসি সরছে না। সাথে আসা সমবয়সী কিশোরীর সাথে গভীর আলাপনে ব্যস্ত। সিনান নজর সরিয়ে নেয়। রূপসা তার সঙ্গীদের নিয়ে বাড়ির ভেতরে চলে যায়, আর চোখের নিষ্ঠুর নির্দয় পাষণ্ড লোকটার দিকে তাকাতেও ভোলেনি। অন্য সময় হলে ছুটে যেত, কিন্তু সে এখন রেগে আছে। সে জানে তার রাগ অভিমানে লোকটার কিছু যায় আসে না, তবে তার অভিমান করতেও ভালো লাগে। এমনটা কেন হয়? লোকটার উপর রাগ হয়, কিন্তু তার স্থায়িত্বকাল ক্ষীণ। লোকটা উপেক্ষা করে অপমান করে, তবু সে বারবার ছুটে যায় বা কেন? এত কেন টানে লোকটা? নিজেই টানবে, আবার কাছে গেলে খ্যাক খ্যাক করবে। সুপি ছেলেটা ঠিক বলে, এ লোক তার ছেঁড়া পাগল।